আজ আপনি শুনবেন একটি গ্রাম বাংলার ভূতের গল্প। বর্ণপরিচয়ের সকল শ্রোতার নলিকাটার প্রতি অগাধ ভালোবাসা দেখে আমরা নিয়ে এসেছি নলিকাটা সিরিজের অডিও ভার্স। তাই আজ আপনারা শুনবেন তন্ময় সরকারের লেখা নলিকাটা সিরিজের তৃতীয় গল্প, হিঞ্চা খালির মাঠ। গল্প শুরু করার আগে আপনারা কে কোথা থেকে গল্প শুনছেন তা আমাদের কমেন্ট করে জানাতে পারেন। আপনাদের সমর্থন এবং ভালোবাসা একান্তভাবে কাম্য। আজ গল্প পাঠে তন্ময়, গল্পের সূত্রধর আমি প্রকাশ, বিভিন্ন চরিত্রে সৌভিক, দেবাশিস, রাজু, খুশি, সৌম্য, অভি, সুপ্রিয় ও আমি প্রকাশ। শুরু হচ্ছে আজকের গল্প, তন্ময় সরকারের লেখা হিঞ্চা খালির মাঠ। মন খারাপ করছিস কেন? কাজ তো কিছু একটা করতে হবে, তাই না? এত ভাবলে চলে নাকি? ধুর, ভালো লাগছে না ওই গ্রামে যেতে। তোর কি মনে হয় বলতো, আমি ওই ধারে বেকার একটা গ্রামে যাব? তার উপর কি যেন একটা নাম, ওই হ্যাঁ, হিঞ্চাখালির গ্রাম। এমন একটা জায়গায় আমার কাজ পড়লো না, তোর ভাল লাগছে না। আহা, তুই বড্ড বাজে বকিস। এছাড়া তোর কাছে কোনো উপায় আছে? এই বয়সে ইনকাম না করলে চলবে কি করে বলতো? ছিছি করবে তো সবাই। শোন, গ্রামটা অত্যন্ত ভালো, এই শহরের থেকে তো 1000 গুণে ভালো। যা না, আমি তো বলছি সমস্তটা ঠিক হয়ে যাবে। যা, মন দিয়ে কাজ কর। কাজ না করলে আমার বাড়িতে তোর আর আমার ব্যাপারটা নিয়ে কি করে বলি বলতো? আচ্ছা ঠিক আছে, তুই যখন বলছিস তাহলে না হয় যাব। তোর কথা তো আমি আর ফেলতে পারি না। তাছাড়া আমি চেষ্টা করছি অন্য কোনো জায়গায় জব খোঁজা, ততদিন না হয়। ঠিক আছে, না হয় তাই হোক। আমি কিন্তু রোজ ফোন করব তোকে, কোনো চিন্তা করিস না। আর ভিডিও কলেও তোকে দেখব, ঠিক আছে? হ্যাঁ, এমন একটা জায়গায় যাচ্ছি, নেটওয়ার্ক পাবো কিনা তার সন্দেহ, ও আবার ভিডিও কল। পাগলি নাকি তুই? যাই হোক, আমার মা বাবাকে একটু দেখিস, আর হ্যাঁ, নিজের খেয়াল রাখিস, কেমন? সেদিন যদি রূপালীর কথা না শুনে ওই শহরেই থেকে যেতাম, তাহলে হয়তো খুব ভুল করতাম। তার কারণ এখানে আসার পর আমার জীবন সম্পূর্ণভাবে ঘুরে গিয়েছিল। এত সুন্দর এই জায়গা যে আমি আগে কখনো দেখিনি। নামটা একটু অদ্ভুত, আগেই বলেছি, হিঞ্চা খালির গ্রাম। তবে নামই কি আছে, জায়গাটা তো সত্যিই খুব সুন্দর। তবু কিছু কিছু সমস্যা আছে এখানে, যেটা সত্যি বলতে একদম ভালো লাগছে না আমার। এক, সন্ধ্যার আগেই এখানে কোনো কারেন্ট থাকে না, সারা গ্রামটা একেবারে কুচকুচে অন্ধকার হয়ে যায়। মোমবাতি বা হ্যারিকেন জ্বালিয়ে সব কাজ করতে হয়। দুই, নেটওয়ার্কের বিশাল সমস্যা এখানে, রূপালীর সাথে ভালোভাবে কথাও বলতে পারি না। নেত্রা স্টেশন থেকে নেমে প্রায় 2-2.5 ঘন্টা পথ। অন্তত 8-9টা গ্রামের পর এই হিঞ্চা খালির গ্রাম। গাড়ির ড্রাইভারের মুখে হিঞ্চা খালির গ্রামের ব্যাপারে অনেক কিছু শুনছিলাম। তিনি এও বললেন, আপনি যেখানে যাচ্ছেন ও জায়গা খুবই সাংঘাতিক, তবে অসম্ভব সুন্দর জায়গা। এই কি ওখানে নামে যা ঘটনা শুনেছি, যেতে বড় ভয় করে। কেন ভয় করে? কেন, বাঘ টাঘ আসে নাকি? হ্যাঁ, না না, ওসব নয়। আসলে ছাড়েন, ওসব শুনে লাভ নেই, ভালোভাবে থাকবেন। হিঞ্চা খালির গ্রামের প্রধান হলেন বাবলু ঘোষ। খুব মিষ্টি ও সহৃদয়বান একটা মানুষ। এবং এই পঞ্চায়েতের অ্যাসিস্ট্যান্ট হল ভম্বল হালদার। সেও খুব প্রহসন একটা মানুষ। প্রথম কয়েকদিন তাদের দুজনের সাথে সেই রকম কথা বলিনি, বলতে গেলে তাদের কথাতে একেবারে এড়িয়ে গিয়েছি। আমি আমার নিজের মতনই কাজ করতাম, তবে তারা আমার পিছন ছাড়েনি, আমাকে সম্মানের সাথে মাথায় করে রেখেছিল। যত দিন গিয়েছে তত ওদের সাথে মিশতে মিশতে
আমি কখন যেন ওদের মতন সরল সাদাসিধে হয়ে গেলাম। কি করে যে হলাম কে জানে। তবে প্রথম দিন আমার যে অভিজ্ঞতা হয়েছিল তা ভোলার নয়। পঞ্চায়েতে ঢুকতেই দেখি 10-12 জন লোক ভিড় করে হল্লা করছে। কাছে যেতেই শুনলাম তাদের নানান রকমের দাবি আছে। একজন বলছে, সাহেব, আমার মুরগিটা গতকাল চুরি গেছে, যদি একটু খুঁজে দেওয়ার ব্যবস্থা করেন। আর একজন বলল, আমাদের ঘরটা কি আমরা পাবো না বাবু? সে কবে থেকে দেবে দেবে বলছেন, ভোটের আগে বলে এলেন দেব, আর এখন কি হলো বাবু? প্রধান মশাই মুখ বেঁকিয়ে বলল, সব হবে, ঘর হবে, মুরগি খোঁজাও হবে। আর এই ভোটের আগে এলাম মানে কি? হ্যাঁ, অত তাড়াহুড়ো করো কেন বাপু? দেব যখন বলেছি তখন দেব, একে একে সব করে দেব, বুঝলে? আপনি তো বলেই খালাস, কিছুই তো হচ্ছে না, কোনো কিছুই তো এখনো হলো না, আপনি বলছেন হবে হবে। আরে হবে হবে, একটু শান্তি তো দাও। তোমাদের জন্য আমার সুগার 1080 হয়ে গেছে। উফ, একটু অপেক্ষা করো তো বাবু, সব হয়ে যাবে। সত্যি বলছেন তো? আপনি না বড্ড পাল্টিবাজি লোক আছেন। এই 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 কি বললে? আমি পাল্টিবাজি লোক? হ্যাঁ, যত বড় মুখ নয় তত বড় কথা। মুখ ফসকে বলে ফেলেছি বাবু, ক্ষমা করবেন। এই যা বলবি ঠিক করে বল। তুই জানিস না বাবলুদা অর্ধেক কথা বোঝে না? হ্যাঁ, ও ঠিকই বলেছে। এই এই কি বললি? আমি বুঝি না অর্ধেক কথা? তোর অবস্থা খুব খারাপ হবে বম্বল। এই সবাই পঞ্চায়েত ফাঁকা করো দেখি, যাও যাও। আস্তে আস্তে সবাই গজগজ করতে করতে পঞ্চায়েত থেকে বেরিয়ে গেল। প্রায় 20 দিন এই জায়গায় কাটিয়ে ফেললাম। খাবার দাবার মাঝে মাঝে নিজেই বানাই, আর না হলে বাবলুদা বাড়ি থেকে নিয়ে আসে। বেশ কিছুদিন এইরকম আনন্দের সাথে আমাদের কাজ ও হাসি ঠাট্টা চলতে লাগলো। আমি আসার পর গ্রামের অনেক ফেলে রাখা কাজ মোটামুটিভাবে সম্পূর্ণ হয়েছে, তাই গ্রামের লোকেরা আমাকে বেশ পছন্দ করতে শুরু করেছে। এই সময় একটা ব্যাপার ঘটে গেল। পঞ্চায়েতের পিছনে খানিকটা দূরে এক ভয়ানক কাণ্ড ঘটল। সেদিন থেকে আমাদের সব আনন্দ ধূলিসাৎ হয়ে গেল। একটি নিরীহ ছেলেকে নির্মমভাবে হত্যা করেছে কোনো একদল লোক, এবং তার দেহটা পাওয়া যায় পঞ্চায়েতের কাছে এক ডোবার ধারে। পুলিশ তদন্ত করেও কোনো কিনারা করতে পারেনি। 1 মাস তদন্ত চলল, কিন্তু কে এই ঘটনার সাথে যুক্ত তা জানা যায়নি। প্রধান মশাই ও অ্যাসিস্ট্যান্ট ভম্বল এবার পঞ্চায়েতে আসতে ভয় পাচ্ছে। তারা নাকি রাতের অন্ধকারে কোনো এক ছায়ামূর্তিকে ওই ডোবার আশেপাশে দেখেছে, এবং সে নাকি 2-1 বার তাদেরকে হাত নেড়ে নেড়ে ডাকছে। সেই ভয়ে তারা বিকেল থাকতেই পঞ্চায়েত থেকে বেরিয়ে যেত। এমনকি ওরা আমাকেও বলেছিল যে রাতের বেলা পঞ্চায়েতের কোয়ার্টারে না থাকতে। তবে আমি এইসবে একেবারে অবিশ্বাসী। আমি ওদের কথায় বিমত ছিলাম, তাই আমি পঞ্চায়েতের কোয়ার্টারেই থেকে গেলাম। এইরকম 2 দিন চলল, আমি কোনো কিছুর অনুভব করিনি। তবে সেদিন রাতে আমি কিছু একটার উপস্থিতি টের পেয়েছিলাম। ওই দিন মুষলধারে বৃষ্টির সাথে ঘন ঘন বজ্রপাত হচ্ছিল। রাত তখন প্রায় 9টা। হিঞ্চাখালী গ্রামে সন্ধ্যে 7:30 নাগাদ সমস্ত গ্রামবাসী শুয়ে পড়ে। হয়তো কোনো কোনো পরিবার জেগে থাকলেও তারা বাইরে বের হয় না। আমি তখন কয়েকটা ফাইল নিয়ে লেখালেখি করছিলাম। হঠাৎ আমার মনে হলো আমার মাথার উপরের দেওয়ালে একরাশ কালো ছায়া এসে জমাট বেঁধেছে। আমি সেই দিকে তাকাতেই কই, কেউ নেই তো। হয়তো আমার মনে ভুল। কি একটা দরকারে আমি বাবলুদাকে ফোন করতে যাচ্ছিলাম, কিন্তু হঠাৎ মনে হলো দরজার কাছে এসে কেউ যেন দাঁড়িয়ে রয়েছে। তার ফ্যাঁস ফ্যাঁসে কণ্ঠ আমার কানে ভেসে আসছিল। মুখ চেপে খলখল করে সে যেন হাসছে।
আমি ফোনটা টেবিলে রেখেই হ্যারিকেনটা নিয়ে দরজার দিকে পা বাড়ালাম। আর ঠিক সেই সময় দুম করে একটা শব্দ হলো। আমি তো থতমত খেয়ে গিয়েছিলাম। হ্যারিকেনটা উঁচু করে তুলতেই দেখি একটা কালো বেড়াল। ভয়টা যেন একটু বেড়ে উঠল। বিড়ালটা তার জল জলে দুটো সবুজ চোখ দিয়ে আমার দিকে তাকিয়ে আছে, যেন মনে হচ্ছে এক্ষুনি আমার উপরে ঝাঁপিয়ে পড়বে। হঠাৎ কানে এলো একটা পুরুষ কণ্ঠের কান্নার আওয়াজ। বেশ বুঝলাম পঞ্চায়েতের পিছন থেকে সেই কান্নার আওয়াজটা আসছে। এক পা করে জানলার দিকে এগিয়ে গেলাম। এত রাতে এই ঝড় বৃষ্টির মধ্যে কে কাঁদছে? জানলাটা খুলতেই একটা ঠান্ডা হাওয়া ঘরের ভিতরে প্রবেশ করলো। আর তখনই দেখলাম একটা লোক ডোবার সামনে দাঁড়িয়ে আছে এবং সেখান থেকে কটকট করে আমার দিকে তাকিয়ে রয়েছে। আমি চোখের পলক ফেলা মারতই মুহূর্তের মধ্যে পিছন ফিরে ওই ডোবার মধ্যে ঝাঁপ দিল সে। আমি ভয়ে দুপা পিছিয়ে এলাম। আমার চোখ দুটো যেন ভয়ে দাঁড়িয়ে গেল। ঠক ঠক আওয়াজে আমার সম্ভেদ ফিরতেই তাড়াতাড়ি করে হ্যারিকেনটা টেবিলে রেখে ড্রয়ার থেকে 5 সেলের টর্চটা বার করি। ওই মানুষটি ডোবার মধ্যে ঝাঁপ দিল কেন? নিশ্চয়ই কোনো একটা ব্যাপার আছে। আর 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 তার কোনো সারা শব্দ পাওয়া যাচ্ছে না। কোথায় গেল লোকটা? যে করেই হোক আমাকে লোকটাকে উদ্ধার করতেই হবে। ডোবার সামনে যখন এলাম তখন দেখলাম পুরো শান্ত, যেন কিছুই হয়নি এখানে। সেই লোকটা কোথায় গেল? কেউ আছেন এখানে? শুনতে পাচ্ছেন আমার কথা? হ্যালো, কেউ শুনতে পাচ্ছেন? কোনো সারা শব্দ নেই। হঠাৎ জলের ছলাৎ ছলাৎ শব্দ আমার কানে এলো। লাইটটা সেই জলের মধ্যে মারতেই চমকে উঠলাম। ওকে, জলের উপর থেকে ও কে উঠে আসছে? এ তো কোনো মানুষ নয়, যেন কোনো এক নরকঙ্কাল। গর্জন করতে করতে সে আমার দিকে যেন এগিয়ে আসছে। ভয়ে আমার দু চোখ দাঁড়িয়ে গেল। চিৎকার করে সেখান থেকে পালাতে যাব, কিন্তু তার আগেই একটা হাত এসে আমার ডান পাটা চেপে ধরল। আমি কিছুতেই ছাড়াতে পারছি না। সে হয়তো আমাকে ওই ডোবার মধ্যে নিয়ে যেতে চায়। লাইটটা দিয়ে সেই হাতের উপরে কয়েক ঘা মারতেই সেই হাত আমার পাটা ছেড়ে দিল। আমি তখনই দৌড়াতে শুরু করলাম। ছুটতে ছুটতে আমার মনে হলো পিছনে কে যেন একটা ছুটে আসছে। তবে আমি বেশিক্ষণ ছুটতে পারলাম না। স্লিপ খেয়ে কাদা জলের উপরে গিয়ে পড়লাম। তারপর আর কিছু মনে নেই আমার। যখন জ্ঞান হলো তখন দেখি ভম্বল আমার খাটের পায়ের দিকে দাঁড়িয়ে আছে, আর আমায় হাত পাকা দিয়ে বাতাস করছেন বাবলুদা। আমার চোখ খুলতে দেখে বাবলুদা বললেন, ভাগ্যিস আমি আর ভম্বল সকাল সকাল এসেছিলাম বলে, নইলে যে কি দশা হতো আপনার জানি না। আচ্ছা সচিব বাবু, আপনি ওই রকম কাদা জলের উপরে পড়েছিলেন কেন? বলি নেশা টেশা করেছিলেন নাকি? একটা লোককে দেখলাম কালো ডোবার মধ্যে ঝাঁপ দিতে দেখলাম। কিছু একটা হয়েছে তার মনে হয়, কিন্তু আমি গেলাম, তারপর আর তাকে। বুঝেছি, আর কাউকে দেখতে পাননি। আপনাকে আমি আগেই বলেছিলাম চলুন, আমার বাড়িতে গিয়ে থাকবেন। চলুন না, আপনি তো যাবেন না।
আর এইসব তো আপনি বিশ্বাসই করেন না, কেনই বা যাবেন? টাটকা মরেছে ওই আত্মাটা, যাবে কোথায় বলুন তো? তার ওপর ওই ডোবা নিয়ে অনেক চব্য আছে। ভগবান না করুক সেই রকম দিন যেন আর ফিরে না আসে। বাবলুদা, সচিববাবুকে এখানে রাখলে চলবে না। হাজরা হালদার মার্ডার হয়ে দেও হয়েছে। মনে হচ্ছে ওই হয়তো কাল সচিববাবুকে ডেকেছিল। বেশ বুঝলাম, কাল রাতে আমি যা দেখেছি তা সম্পূর্ণ আমার মনের ভুল। তবে সত্যি বলতে ভূত প্রেত আমি বিশ্বাস করি না। তবে আমার সাথে এমনটা যে কেন ঘটলো ঠিক বুঝে উঠতে পারলাম না। পঞ্চায়েতে থাকাটা কি নিরাপদ নয়? আবার যদি ওই রকম কিছু হয় তখন? দুদিন পর আমি বেশ সুস্থ হয়ে উঠলাম। মনে মনে ওই দিনের কথা ভুলে যাবার চেষ্টাও করলাম। বাবলুদার ভম্বল রোজ এসে কানের কাছে সেই এক কথা, ভূত ভূত আর ভূত। আর ভালো লাগছে না। একদিন বিকেলে ঝড় বৃষ্টি হচ্ছিল। রোজ রোজ এই এক কথা শুনতে শুনতে মাথা খারাপ হয়ে গিয়েছিল আমার। তাই আজ আমি বাবলুদাকে বললাম, এই গ্রামটা কি একেবারে ভূতের আঁতুর ঘর নাকি? আপনি বারবার ওই ডোবার কথাই বা বলেন কেন? ওখানে আছেটা কি? হ্যাঁ, কি হয়েছিল আগে? এমনি এমনি তো বলি না সচিব বাবু, আপনি তখন এখানে আসেননি। বলতে গেলে অনেক বছর আগের কথা। আতুর ঘরের কথায় যদি আসি তবে মনে রাখবেন, দুটো গ্রাম একেবারে লিস্টের উপরে থাকবে যেখানে মারাত্মকভাবে ভূত প্রেতের আতুর ঘর বলা যায়। প্রথমেই হিঞ্চাখালির গ্রাম, তারপর নলিকাটা গ্রাম। খুব মারাত্মক জায়গা, খুব ভয়ানক জায়গা। নলিকাটা গ্রাম? আরে এরকম তো একটা জায়গা আছে না, ওখানে ব্ল্যাকে তো মদ বিক্রি হতো। না না, সেটা নলিকাটা নয়। নলিকাটা তো খুব সাংঘাতিক একটা গ্রাম। এই তো নলিকাটা গ্রাম আমাদের এখান থেকে মাইল 10 দূরে। তবে হিঞ্চাখালির গ্রামের এতটা নাম ডাক ছিল না, বুঝলেন তো। তবে অনেক লোকেরা এই গ্রামের ব্যাপারে জানতে পারলো একটা ঘটনার জন্য। শুনবেন? ভয় পাবেন না তো? না না, সচিববাবু খুব সাহসী। তুমি বলো বাবলুদা, যাতে ওই কথা শোনার পর উনি এই কোয়ার্টারটা ছাড়েন। তবে শুনুন সচিব বাবু, প্রায় 15 বছর আগের কথা, একদম সত্য, নিজের চোখে দেখা ঘটনা। আমাদের এই পঞ্চায়েতের সামনে এত খোলামেলা কেন বলুন তো? কোনো কি জনবসতি আছে এখানে? নেই। তার কারণ ওই বাগান টপকে গেলে হিঞ্চাখালির মাঠ। সন্ধ্যার সময় এই রাস্তা দিয়ে কেউ আসতে পারতো না। এখন তো জঙ্গল কেটে দেওয়া হয়েছে। তখন পঞ্চায়েতের সামনেই বড় বড় গাছ আর ঘন জঙ্গল ছিল। ওই পঞ্চায়েতের কোয়ার্টারেও কেউ থাকতো না। তখন আমার বাবা এই গ্রামের প্রধান ছিলেন। মারা যাওয়ার পর আমি প্রধান হলাম। সে যাই হোক, ঘটনাটা বলি শুনুন। ঘন জঙ্গল আর মাঠ থাকায় এখানে ডাকাতের দলেরা এসে বাস করত, আর সুযোগ পেলেই হামলা করত। সোনা গয়না টাকা পয়সা খুব লুট করত, মানুষকে মারধরও করত। তাই গ্রামের লোকেরা বাবার সাথে মিটিং করে রাতের বেলায় পাহারা দিতে লাগলো। বেশ কয়েকদিন পরে ডাকাত সর্দার নারায়ণকে আমরা হাতে নাতে ধরে ফেললাম। তারপর তাকে মারতে মারতে মেরেই ফেলেছিলাম। সেই ভয়ে ডাকাতদের বাকি যারা সদস্য ছিল তারা ওই হিঞ্চাখালির মাঠ থেকে ভয়ে পালালো। পঞ্চায়েতের পেছনে যে ডোবাটা দেখেছো তুমি, ওটা অনেক গভীর, কিন্তু গ্রামের লোকেরা ওই জায়গায় মাটি কেটেছে অনেক। তারপর ওর মধ্যে ডাকাত সর্দার নারায়ণের দেহটা
ওইখানে পুঁতে দিয়েছিল। সেই বছর বর্ষাকাল অনেক আগে এসেছিল। অতিরিক্ত বৃষ্টির ফলে ওই ডোবা ভরে গিয়েছিল। তারপর সব ঠিকঠাকই ছিল। গ্রামের মানুষের সুখে শান্তিতে দিন কাটাতে লাগছিল। হিঞ্জাখালির মাঠে থাকা সমস্ত ঝোপ জঙ্গল কেটে পরিষ্কার করে একদম খোলামেলা জায়গা করে নিল। গ্রামের লোকেরা আগে দক্ষিণ মাঠে চাষ করত, তবে কেউ কেউ এখন হিঞ্জাখালির মাঠেও চাষ করতে আরম্ভ করেছিল। বিকেলে ওই মাঠে সবাই আড্ডা দিত। তবে একটা আশ্চর্য ব্যাপার হয়েছিল। যে গরমকালে পুকুর ঝিল শুকিয়ে যেত, ওই ডোবা আজ অবধি কোনোদিনও শুকোয়নি। এটা অবিশ্বাস্য ব্যাপার হলেও এটাই সত্য। একদিন সন্ধ্যাবেলায় ঝন্টু হালদার ছুটতে ছুটতে আমাদের বাড়িতে এলো। ঘোষবাবু, ও ঘোষবাবু! আমার বাবা ঘরেই ছিল। বেরিয়ে এসে বলল, কি হয়েছে? শিগগির চলুন, কানাইলাল মারা গিয়েছে। কি বলছিস? হ্যাঁ ঘোষবাবু, পঞ্চায়েতের পেছনে ডোবাতে ওর দেহ ভাসছে। তাড়াতাড়ি চলুন। কয়েকজন লোকের সাথে আমি আর আমার বাবা ওই ডোবার কাছে উপস্থিত হলাম। দেখলাম কানাইয়ের নিথর দেহটা জলের মধ্যে ভাসছে। হঠাৎ সেই সময় একটা তীব্র হাসির শব্দে বুক কেঁপে উঠেছিল আমাদের। জলের তলা থেকে কেউ যেন খিলখিল করে হাসছে। ভয়ে বুক শুকিয়ে গিয়েছিল। এই ঘোষবাবু, ঘোষবাবু, কি ভেবেছিলিস আমাকে পুঁতে দিয়ে শান্তি পাবি? আমার শরীরকে তো তোরা ধরে ফেলতে পারবি, তবে তবে আমার আত্মাকে কিভাবে ধরবি? কিভাবে ধরবি? আত্মা শরীরের বদলা নেবে, বুঝেছিস? মরবি, সব মরবি তোরা, সব। এরপর একের পর এক তাণ্ডব হতে শুরু করলো। রোজ কেউ না কেউ মরছে। ওই ডোবার মধ্যে যে কত মানুষ মরেছে তার কোনো কিনারা নেই সচিব বাবু। অভিশপ্ত মাঠ আর অভিশপ্ত ডোবা নামে পরিচিত হলো জায়গাটা। দক্ষিণ মাঠে যে হারে ভালো চাষ হচ্ছিল চাষিদের, সেই তুলনায় হিঞ্জাখালিতে চাষ হলেও তাতে অদ্ভুতভাবে আগুন লেগে যেত। এই খবরটা লোকের মুখে মুখে ছড়িয়ে যায়। শহর থেকে লোক এসে ওই ডোবাটা দেখত। অতএব বুঝি না কি আছে ওইখানে দেখার মতো। মাঠটা ঘুরে ঘুরে দেখত। তবে তারা চলে যাওয়ার সময় বলতো যে তারা নাকি কিছু একটা অনুভব করেছে। নিশ্চয়ই এখানে কোনো ভৌতিক ক্রিয়াকলাপ আছে। আমার বাবা ঠিক করলেন তান্ত্রিক এনে পূজা পাঠ করে ওই আত্মাকে ওখানে বেঁধে দেবে। তাই তিনি হরিদেবপুরের গ্রাম থেকে লক্ষণ ওঝাকে ডেকে আনলেন। তিনি এসে পূজা পাঠ করতে বসলেন, কিন্তু সে কি তাণ্ডব! গাছপালা চারিদিকে নাড়িয়ে দিচ্ছে যেন। সে দৃশ্য ভোলার নয়। যজ্ঞের আগুন জ্বলছে না, বিরাট ঝড় উঠে সাথে তুমুল বৃষ্টি। তবে অনেক কষ্টে লক্ষণ ওঝা তার কাজ করতে সম্পন্ন হয়েছিল। জলের ভিতর থেকে তখন কাঁদতে কাঁদতে ডাকাতের সর্দার নারায়ণ বলতে থাকে, আমাকে বেঁধে রাখলেও একদিন না একদিন কেউ না কেউ এই বাঁধন খুলে দেবে ঘোষবাবু। সেদিন
সেদিন আমি আমার তাণ্ডব শুরু করব। আমার তাণ্ডব। লক্ষণ ওঝা বাবাকে বলেছিল যে ওই ডোবার কাছে কেউ যাতে না আসে, তার কারণ ডাকাত সর্দারের আত্মাটা পুরোপুরিভাবে বাঁধা হলেও তার একটা আলাদা শক্তি আছে, যার টানে সে ডোবার উপরে দাঁড়িয়ে থাকা লোককে নিজের আয়ত্তে টানতে পারবে, এবং একবার যদি সেই মানুষ জলের মধ্যে পড়ে যায় তবে নারায়ণের আত্মা নিজের বন্ধন থেকে মুক্ত হয়ে যাবে, এবং যেই মানুষটি জলে পড়েছে সে ওই বন্ধনে আবদ্ধ হয়ে যাবে। এই কথা বলে বাবলুদা থামল। বাইরে তখনও বৃষ্টি পড়ছে। আমি বললাম, তাহলে সেদিন যিনি মার্ডার হয়েছে সেই তাহলে ওই ডাকাত সর্দারকে মুক্ত করে দিয়েছে? মনে তো তাই হয়। দেখো সচিব বাবু, ওখানে অনেক মানুষ ডুবে মরেছে। বললাম না, ডোবাটা বেশ ভালোই গভীর ছিল। কত আত্মা ওখানে রয়েছে তার কোনো ঠিক নেই। আবার সেই ভয়ঙ্কর দিন আসতে চলেছে, যার মোকাবেলা এবার আমাদেরই করতে হবে। কথাগুলো শুনতে শুনতে আমার কেমন যেন মনের মধ্যে সব গোলমাল পাকিয়ে যেতে লাগলো। আমি ভূত বিশ্বাস করি না বলে বাবলুদাকে আমাকে বোকা বানিয়ে মজা পাওয়ার জন্য এইসব কথা বলল, নাকি সত্যি? ওই দিন রাতের বেলা আমি জানলার কাছে দাঁড়িয়েছিলাম এবং বারে বারে ডোবাটার দিকে দেখতে লাগলাম। ঠিক তখনই দেখলাম আমার ঘরের দরজাটা আপনা আপনি খুলে গেল। বুকটা ধক করে উঠল আমার। দরজার দিকে এগোতে যাব, হঠাৎ মনে হলো কে যেন জানলার বাইরে থেকে ছুটে চলে গেল। আমি জানলার বাইরে উঁকি ঝুঁকি মারলাম, কিন্তু কাউকে দেখতে পেলাম না। তাড়াতাড়ি করে বিছানা থেকে মোবাইলটা এনে বাবলুদাকে ফোন করলাম। প্রায় অনেকক্ষণ রিং হবার পর তিনি ফোনটা ধরলেন। হ্যালো বাবলুদা, বাবলুদা আমি বিকাশ। তাড়াতাড়ি তাড়াতাড়ি পঞ্চায়েতে আসুন একবার। কেন, কিছু হয়েছে নাকি? সব বলছি, আসুন না একবার। আপনি গঙ্গা জলটা ছড়িয়েছিলেন তো? হ্যাঁ হ্যাঁ ছড়িয়েছি, আপনি তাড়াতাড়ি আসুন। মিনিট 10 মধ্যে ভম্বল আর বাবলুদা পঞ্চায়েতে এলো। আমি তখনও জানলা থেকে ওই ডোবাটা দেখছিলাম। কি হয়েছে সচিব বাবু? আপনার কথাই ঠিক, ওখানে শুধুমাত্র একটা, ওটা কি দিল নাকি? এই ভম্বল কি বলে বল না ওটা? হ্যাঁ হ্যাঁ, দেউ দেউ। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, দেউ দেউ। তোমরা আসার আগেই আমি জানলা থেকে স্পষ্ট দেখলাম প্রায় অনেকগুলো ছায়ামূর্তি ডোবার জলে ঝাঁপ দেয়, আবার ওঠে এবং আনন্দে চিৎকার করতে থাকে, আবার খলখল করে হাসছে। আমি তো বলেছিলাম ওখানে একটা নয় অনেকজন থাকে, আর সবার পালের গোদা হলো ডাকাত সর্দার নারায়ণ। তাই আপনাকে বলছি সচিব বাবু, এখান থেকে চলুন। বাবলুদা পালালে হবে? এর কি একটা মীমাংসা করবেন না আপনারা? নাকি ভূতের আঁতুর ঘর বলে চারিদিকে পরিচিত হয়েছে বলে হাত পা গুটিয়ে বসে থাকবেন? কোনটা করবেন? সচিববাবু ঠিক কথা বলেছেন কিন্তু বাবলুদা। ঠিক কথা তো বলেছে, তবে আমরা কি ভগবান নাকি যে ওদেরকে নিজের শক্তি দিয়ে হারাবো? আপাতত চলুন, পঞ্চায়েতের বাইরে গিয়ে দেখি ওরা কি করছে। কি বলছেন সচিব বাবু, পাগল হয়েছেন নাকি? একদম নয়, না না, ওদিকে একদম নয়। কাঁচা ঘুম ভেঙে উঠে এসেছি, কোথায় কি হয়ে যাবে। ও বাবা, দরকার নেই, ওরা ওদের মতো থাক। জয় মা, জয় মা, মা গো, জয় মা ভবতারিণী। কিচ্ছু হবে না, 3 জন থাকলে কিচ্ছু হবে না, আমি বলছি চলুন না। পঞ্চায়েত থেকে বেরিয়ে সামনে শেওড়া গাছটার পিছনে গিয়ে দাঁড়ালাম। তারপর 3 জন দেখতে লাগলাম ওই ডোবাটার দিকে।
অন্ধকারের মধ্যে একাধিক ছায়ামূর্তিকে দেখা যাচ্ছে। কেউ খলখল করে হাসছে, কেউ চিৎকার করছে, কেউ কান্নায় ফেটে পড়ে। কি মশা! ধুর, ভালো লাগছে না। সত্যি হারামজাদা রক্ত খেয়ে শরীর শূন্য করে দিল। মাগো! উফ, চুপ করে দাঁড়ান না। ও মাই গড, আমার লাইফে আমি এরকম জিনিস কোনোদিনও দেখিনি। দেখে নিন ভূত কিরকম খেলা করছে দেখুন। তবে খুব সাবধান, ওরা কিন্তু বুঝতে পারে, মানুষের গন্ধ ওরা পায়, আর বিড়াল কুকুরের মতো রাতের অন্ধকারেও দেখা পায়। কি বলছো? এটা হয় নাকি? এমন সময় এক ছায়ামূর্তিকে দেখলাম পঞ্চায়েতের দিকে এগিয়ে আসছে। জীবনে এইরকম এক অদ্ভুত জিনিস নিজের চোখের সামনে যে দেখব তা সত্যি অবিশ্বাস্য। ওই দেখ, ওরা তো এদিকে আসে মনে হয়। এই বম্বল, কেলানে কার্তিকের মতো দাঁড়িয়ে থাকিস না, এদিকে আয়। বিরাট সাহস হয়েছে তোমার। হ্যাঁ বাবলুদা, খুব ভয় লাগছে। যদি দেখতে পেয়ে তেড়ে আসে। আমার তো এখনো বিয়ে হয়নি। এই সচিবাবুর চক্করে সব গেল। সত্যি তো, দলে দলে নরকঙ্কালগুলো একত্র হয়ে আমাদের দিকে এগিয়ে আসছে। পালাও বাবলুদা, পালাও! ও সচিবাবু, আপনি ওখানে দাঁড়িয়ে আছেন কেন? পালান! কথাটা বলি তড়িৎ গতিতে ভম্বল ছুটে পালালো। তারপর বাবলুদা আর আমি এবং আমাদের পিছনে সেই নরকঙ্কালগুলো ছুটে এলো গর্জন করতে করতে। আমরা ভুল করে গ্রামের দিকে না ছুটে হিঞ্চাখালির মাঠের দিকে ছুটতে শুরু করেছি। গর্জন করতে করতে পিছনে ছুটে আসছে তারা। পালাও 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 সচিববাবু! আমাকে না বলে বাবলুদাকে বল। শেষে কোলে করে তুলে না দৌড়াতে হয়। ছুট ছুট আর ছুট। তবে তবে এই মাঠের কি কোনো শেষ নেই? কত বড় এই মাঠ! তিনজন ছুটেই চলেছি। পিছনে পাগলের মতন ছুটে আসছে নরকঙ্কালের দলেরা। কিন্তু কিন্তু আর কতক্ষণ ছুটবো আমরা? আর আর পারছি না। আর শালা ওরা থামছেও না। আরে ওদের কি দম হয় না রে ভম্বল? আজ মরি বসিও। আর পারছি না, মরে যাবো এবার। ওই বাবলুদা, আরে থামাও ওদের, ধেত্তেরি কি! ওরা তো আমার মামা হয়, যে আমার কথা শুনবে। বাজে না বকে, পালা পালা। থামিস না, পালা, দৌড়ো। আর পারছি না। মা গো, এবার মরে যাবো। দেশি মাল খেয়ে কলজে নষ্ট করে ফেলেছিস একেবারে। কাল থেকে কম খাবি। উফ, এদিকে মরে যাচ্ছি আমি। এক সময় ছুটতে ছুটতে আমি কখন যে মূর্ছিত হয়ে পড়েছিলাম তা আমি নিজেই বুঝতে পারিনি। তারপর যে কি হয়েছে তা আমার মনে নেই। আমার জীবনে যা কিছু অদ্ভুত ঘটনা ঘটেছে তার মধ্যে এই ঘটনাটা আমি সবার উপরে রাখব। আমি কোনোদিনও ভাবতেও পারিনি যে অত নরকঙ্কাল আমাদের তাড়া করবে, আমার পা ধরে জলের মধ্যে টেনে নিয়ে যাবে। সে ঘরের মধ্যে যদি আসে তার অনুভব আমি টের পাই। তারা হাসলে, কাঁদলে, চিৎকার করলে আমি সব টের পাই। তবে এখন এইসব আমার সব সয়ে গেছে। আমি আগে ভয় পেতাম, খুব ভয় পেতাম, তবে এখন আমি আর ভয় পাই না। আমি পুরোপুরিভাবে পঞ্চায়েতে থেকে গেলাম। রোজ আসে ওরা, রোজ রাতে ওরা আমাকে ভয় দেখাতে আসে।
আমি ভয় পাই না। একদিন রাতের বেলা আমি ঘুমাচ্ছিলাম। বিকেলের পর থেকে সারা হিংসাখালী গ্রামে কোনো কারেন্ট থাকে না, এটা আমি আগেও বলেছি। আর সন্ধ্যার পর তো এমনি সমস্ত মানুষ ঘুমিয়ে পড়ে। তাও আজকাল গ্রামের মানুষেরা কতগুলো ছায়ামূর্তিকে এদিক ওদিক ঘুরতে দেখেছে, যার ফলে সবাই বেশ ভয় ভয়ে আছে। আজকাল বাপ্পাদার চায়ের দোকানও এখন প্রায় সময় বন্ধ থাকে, তার কারণ বিক্রি হয় না। বিকেল দিকে ওই যা কয়েকটি মানুষ আসে। যাই হোক, তা সেদিন রাতের বেলা বাইরের ঝোড়ো হাওয়া বইছিল। আমি কোয়ার্টারের মধ্যে ঘুমাচ্ছিলাম। মশারি খাটানো সত্ত্বেও তাও মনে হয় মশারির মধ্যে মশা কয়েকটা ঢুকেছে। কিসের একটা আওয়াজে ঘুম ভেঙে গেল আমার। ধরফর করে উঠে বসলাম। আমার মনে হলো এই মাত্র আমার পেছনে থাকা টেবিলটার উপরে কেউ যেন বসেছিল। আমি সেদিকে তাকাতেই দেখলাম কেউ নেই। এমন সময় শুনতে পেলাম দরজায় ধাক্কা দেওয়ার আওয়াজ। গাটা মুহূর্তের মধ্যে শিউরে উঠল আমার। এত রাতে কে দরজায় ধাক্কা মারছে? বাইরে কে কে আছে বাইরে? হ্যাঁ, কোনো সারা শব্দ নেই। দরজাটা খুলবো না খুলবো না এটাই ভাবতে লাগলাম আমি। অনেকক্ষণ ভাবতে ভাবতে আস্তে আস্তে বিছানা ছেড়ে নামলাম। নামা মাত্রই মনে হলো খসখস করে কি যেন একটা সরে গেল, আর তখনই বাইরে থেকে শুনতে পেলাম তীব্র হাসির শব্দ। পাটা ঘষে ঘষে দরজার সামনে গিয়ে ছিটকিনিটা খুললাম, আর ঠিক সেই সময় আমার বুকের রক্ত জল হয়ে গেল। বাইরে দাঁড়িয়ে আছে মুখ বিকৃত করা একটি লোক, যার দুই চোখ কে যেন খুবলে খেয়ে নিয়েছে। তার নখগুলো দীর্ঘ, কালো ও বাঁকানো। ঠোঁটের পাশ দিয়ে বেরিয়ে আসছে ঈষৎ বড় দুটি স্বতন্ত্র। আমি তাড়াতাড়ি দরজাটা বন্ধ করতে যাব, আর ঠিক তখনই ওই লোকটি দরজা ঠেলতে শুরু করলো। গর্জন করতে থাকে বাইরে থেকে এবং দরজা ভাঙার চেষ্টা করে। শরীরের শক্তি যেন তার কাছে হার মেনে যাচ্ছে। আমি কিছুতেই দরজা ঠেকিয়ে রাখতে পারছি না। হঠাৎ দরজা হালকা ভেঙে যেতেই সে আমার চুলের মুঠিটা ধরে একটানে পঞ্চায়েতের বাইরে ফেলে দেয়। আমি উঠতেই দেখলাম আমাকে ঘিরে দাঁড়িয়ে আছে কয়েকটি নরকঙ্কাল। চল চল আমাদের সাথে, ওই ডোবার মধ্যে তোকেও নিয়ে যাবো, দারুণ মজা হবে। আমি অতি কষ্টে লাফিয়ে পাশে ঝোপের বেড়া টপকে পালালাম। সাথে সাথে ওরাও যেন সবাই শূন্যে ভেসে উঠল এবং আমার পিছনে ধাওয়া করল। আবার সেই রাতের মতন ছুট। তবে আমি আগেই বলেছি এই মাঠের কোনো শেষ নেই। ছুটেই যাচ্ছি, তবে কোনো রাস্তা দেখতে পাচ্ছি না। চারিদিকে খালি ধুধু মাঠ আর মাঠ। এইভাবে চলতে চলতে পা হড়কে আমি কোনো এক পুকুরে গিয়ে পড়লাম এবং আমাকে লক্ষ্য করে ওই নরকঙ্কালগুলো পুকুরে ঝাঁপ দিল। জলের তলায় আস্তে আস্তে তলিয়ে যাচ্ছিলাম আমি। যতবার জলের উপরে ওঠার চেষ্টা করেছি, ওরা আমার গলাটা ধরে জলের মধ্যে চুবিয়ে দিয়েছে। আমি ছটপট করতে লাগলাম ক্রমাগত। জলের উপরে ওঠা মাত্রই চিৎকার করতে লাগলাম।
স্যার স্যার চিৎকার করছেন কেন? কি হলো? কি হলো সচিব স্যার? কি হলো সচিব বাবু? কি হলো সচিব বাবু? সচিব বাবু, না না না, কিছু হয়নি, কিছু হয়নি। স্বপ্ন দেখছিলেন নাকি? না না, কিছু নয়, কিছু হয়নি, কিছু হয়নি। মানুষটা কিরকম ভয় পেয়েছে দেখ ভম্বল, দেখ। বারবার বলছি চলুন আমার বাড়িতে গিয়ে থাকবেন, চলুন। না, আমার কথা তো শুনবে না। কি আর বলবো, বললেই ঝগড়া। আসলে শহরে থাকে তো, এইসব দৃশ্য কোনোদিন দেখেন, যার জন্য এইরকম হচ্ছে। বুঝতে পারছো না বাবলুদা? শোন, একটা কথা বলি, ওনার মন মেজাজ খুব খারাপ আছে, বড্ড চিন্তার মধ্যে আছেন উনি, ভয় পাচ্ছেন। দেখ, আমরাই তো এখন ওনার বন্ধু, তাই না? তাই ওনার মন ভালো করার দায়িত্ব আমাদেরই উপর। এক্ষুনি যা, ছোটনের দোকান থেকে 5টা বিয়ার নিয়ে আয়, দিঘির পাড়ে বসে খাবো। এই নে টাকা, যা, দেরি করিস না, যা যা। আর শোন, বিয়ারের সাথে খাবার জন্য কিছু আনিস। নদীর ধারে এক বাঁধা নৌকার উপরে বসে আমরা বিয়ার পান করছিলাম। ফুরফুরে হাওয়াতে বেশ ভালো লাগছিল মনটা। ধন্যবাদ বাবলুদা, ধন্যবাদ ভম্বল, এইরকম একটা পার্টি দেওয়ার জন্য। আরে সচিব বাবু, বন্ধুর মধ্যে নো সরি নো থ্যাঙ্কস। আপনি এতটাই চাপ নিয়ে ফেলেছিলেন যে এই ব্যবস্থা না করলে আপনার শরীর খারাপ হয়ে যেত। আর তাছাড়া ঠিক হবার নয়। আসলে পঞ্চায়েতের দিকে রাতের বেলায় মানুষ আসা বন্ধ করে দিয়েছে তো, তাই সব আক্রমণ আপনার উপরেই হচ্ছে। এমনি অনেক মানুষ সন্ধ্যার পর বাইরে বের হওয়া বন্ধ করে দিয়েছে। এত ঝড় বৃষ্টি হচ্ছে, এই সময় অনেক লোক চৌকি ছিপ নিয়ে বেরিয়ে পড়ে মাছের লোভে, কিন্তু এখন সব বন্ধ হয়ে গিয়েছে। হিঞ্চাখালির গ্রাম আর সেই দিনের মতো নেই। যাগে, নিন, চিয়ার্স। আহ, কি আনন্দ! খোলা মাঠের মধ্যে সামনে নদী, আর তার সাথেই ঠান্ডা ঠান্ডা বিয়ার। ওফ, জীবনের শেষ দিন পর্যন্ত এই দিনটা আমি মনে রাখবো। এমন সময় দূর থেকে একটা মানুষের কণ্ঠ শুনতে পেলাম। আমার নৌকাতে কে বসে আছে? কথাটা বলতে বলতে সেই আগন্তুক আমাদের দিকে এগিয়ে আসে। সামনে আসতেই লণ্ঠনের আলোতে দেখলাম এক মধ্যবয়স্ক ভদ্রলোক। বয়স 35 কি 40 হবে। চেহারাটা বেশ মোটা, গায়ের পেশি, হাত বাহু বেশ শক্তপোক্ত। গায়ের রং সামান্য কালো, মাথায় ঝাঁকড়া ঝাঁকড়া চুল, পরনের জামা প্যান্ট। বাবলুদা বলল, কে বাবা তুমি? এই তল্লাটে তো তোমাকে আগে দেখিনি কোনোদিন। কোথা থেকে আসছো? আসলে আমার নাম বাদল সরকার, ওইটা আমার নৌকা। আমার বাড়ি এখানে নয়, ক্যানিং। ও আচ্ছা, তা এখানে কি করছো? আসলে রাস্তাটা মনে হয় গুলিয়ে গিয়েছে। আচ্ছা আচ্ছা, তা কোনো চিন্তা করো না, আজ রাতটা আমার বাড়িতে থেকে যেও, কাল সকাল সকাল চলে যেও, কেমন? এসো এসো, চলে নাকি এইসব? হ্যাঁ। মাঝিটি ঘাড় নেড়ে জানালো, হ্যাঁ চলে। এই তো, চলো তাহলে আরেক রাউন্ড দেওয়া যাক, কি বলো বাবলুদা? এরপর অনেক কথা হয় তার সাথে। কপাল ভালো ছিল কিনা জানি না, তার কারণ নৌকার মাঝিটি ছিল এক ওঝা, এবং বেশ ক্ষমতাও আছে, দেখে সেটা বোঝা যাচ্ছে। তাকে এই গ্রামের ডোবার ব্যাপারটা সমস্তটা খুলে বললাম আমি। সব শুনে তিনি বললেন, চলুন চলুন, এক্ষুনি চলুন। আমি অবাক হয়ে গেলাম। ঠান্ডা হাওয়াতে মশায় নেশা হয়ে গেল না তো? অবশ্যই প্রায় 5-6 ব্যাগ এর মধ্যেই তিনি খেয়েই ফেলেছেন। তার কারণ তিনি বেশ জোর গলায় বললেন, আর চলুন দেখি না, কি নরকঙ্কাল না কি কি ওই ডাকাত সর্দার। চলুন, আমি দেখছি। এখন যাবে মানে? না মানে
কোনো প্ল্যান করা হলো না? কিসের প্ল্যান? আরে চলুন, আমি বলছি, ভয় পাবেন না, আমাকে বিশ্বাস করুন। দেখলাম সে বাবলুদার হাত ধরে পঞ্চায়েতের দিকে যেতে শুরু করলো। না মানে এত তাড়াতাড়ি ওখানে যাবেন? আপনি কিন্তু ওকে চেনেন না, ও খুব সাংঘাতিক, খুব সাংঘাতিক। আরে চাপ নেবেন না, আছি তো আমি, চলুন না, হালকায় নেবেন না আমাকে। ভম্বল, লোকটা বিয়ার খেয়ে নেশা হয়ে গেল না তো? সালা বলা মাত্রই চলে গেল। ফ্রিতে তো অনেক বিয়ার গিলেছে, মনে হচ্ছে নেশা হয়ে গিয়েছে। সচিববাবু চলুন দেখি। চল চল চল। যখন পঞ্চায়েতের সামনে পৌঁছালাম তখন আকাশ কালো হয়ে এসেছে। একটা ঠান্ডা হাওয়া আমাদের গায়ে লাগতেই বুঝতে পারলাম বৃষ্টি আসবে। এবার আকাশে মেঘটা গর্জন করে উঠল। এই সেই ডোবা। আরে আপনারা এত দূরে দাঁড়িয়ে আছেন কেন? যাচ্ছি তো। ভম্বল, এই ভম্বল, কোথায় গেলি? ধরতে কি? হ্যাঁ এই তো, তুমি আগে চলো বাবলুদা, আমি তোমার পিছনে আছি। মাঝি পকেট থেকে কি একটা বার করে মন্ত্রপাঠ করে ওই জলের মধ্যে ফেলে দিল এবং সঙ্গে সঙ্গে ডোবার জল খেপে উঠল। বুকটা ছ্যাঁত করে উঠল আমাদের, কিন্তু মাঝি ওখান থেকে নড়ল না। ভয়ানক এক বাজ পড়ার সাথে সাথেই ঝরঝর করে বৃষ্টি পড়া আরম্ভ হয়ে গেল। ওং সং সৈনিশ্চরায় নমঃ। ওং সূর্যপুত্রায় বিদ্মহে মাতৃরূপে ধীমহি তন্নঃ শৌরি প্রচোদয়াৎ। ওং নীলাঞ্জনায় চয় প্রখ্যাত রবিশ্রুতং মহাগ্রজ্জম ছায়ায়া গর্ভসম্ভূতং তং নমামি শনৈশ্চরম। ওশালা, এই যে মন্ত্র বলছে বাবলুদা। সালা মন্ত্র কোত্থেকে শিখলো? ও হ্যাঁ, ওঝা তো, তাও ঠিক। সে তো জানি, নেশার ঘোরে ভুল মন্ত্র না বলে বসে। জলের তলা থেকে হঠাৎ এক কণ্ঠ ভেসে এলো। এই হারামজাদা, হারামজাদা, কে তুই? কে তুই? বলার পাখনা গজিয়েছে নাকি? হ্যাঁ, কে তুই? মাঝি তখনও মন্ত্রপাঠ করে চলেছে, সে যেন কিছুই শুনতে পাচ্ছে না। জেগে ওঠ তোরা, জেগে ওঠ। কিরে, এখনো ঘুমিয়ে থাকবি? ওঠ, ওঠ জেগে। ওই দেখ, ওই দেখ কে এসেছে। ও ঠ্যাং ধরে এই ডোবার জলের মধ্যে ফেল। ওঠ তোরা, ওঠ। সেই সময় জলের মধ্যে থেকে উঠে আসছে সেই নরকঙ্কালগুলো। মাঝি ভাই, ও মাঝি ভাই, শালা কালা নাকি, শুনতে পাচ্ছে না? দাঁড়া আমি ডাকি। মাঝি ভাই, ও মাঝি ভাই, সত্যি শুনতে পাচ্ছে না। মাঝি ভাই চলে এসো। কি করছো তুমি ওখানে? বাবলুদা কিছু বলো না। নেশা হয়ে গেল নাকি? মাথা ঘুরে জলে পড়ে যাবে না তো? চল ধরি ওকে। কাকে নিয়ে এলাম রে বাবা? হ্যাঁ চলো বাবলুদা, সর্বনাশ হয়ে গেল। মাঝি মন্ত্রীর সাথে হাতে কি একটা গুঁড়ো মতন ওই ডোবার মধ্যে ফেলতে লাগলো। নরকঙ্কালগুলো যেন মাঝির ধারে কাছেও বাঁচতে পারলো না, সব যেন ওই মন্ত্রীর শক্তিতে ঝলসে গেল। হঠাৎ জলের তলা থেকে ফের ভেসে আসলো সেই কণ্ঠস্বর। চিৎকার করেই জলের ওপরে ভেসে উঠল সেই সর্দার। তার সেই বিভৎস রূপ দেখে চমকে উঠলাম। তবে মাঝি সেই এক জায়গায় দাঁড়িয়ে রইল। তার বুকে যেন কোনো ভয় নেই, চোখে চোখ রেখে
সেই সর্দারের দিকে তাকিয়ে রইল। আমাকে শেষ করবি? আমাকে শেষ করা যাবে না রে, আমাকে শেষ করা যাবে না। সে তুই যাই মন্ত্র প্রয়োগ কর, কোনো ফল হবে না, কোনো ফল হবে না। শেষ করতে তো আসেনি, এই ডোবার মধ্যে এমন ভাবে বেঁধে দেব যে নড়া তো দূরের কথা, তোর কান্নার চিৎকারও আর কেউ শুনতে পাবে না। ডাকাত সর্দার লম্বা হাত বাড়িয়ে মাঝির গলাটা টিপে ডোবার মধ্যে ফেলে দিল। আমরা ভয়ে আটকে উঠলাম, ছুটে গেলাম ডোবার দিকে। কয়েক সেকেন্ড জলের তলার মধ্যে তলিয়ে গেল বাদল মাঝি, তারপরেই জলের ওপর ঠেলে উঠল সে। ডাকাত সর্দার তার গলাটা চেপে ওপরে তুলল এবং ঠিক সেই সময় ভয়ানক বাজ পড়ল। মাঝি ছটপট করতে লাগলো। আমরা তিনজন মাঝিকে বাঁচাবো বলে জলে নেমে পড়লাম। ডোবার জল যে এত গভীর তা আমার জানা ছিল না। সাঁতার কেটে তার দিকে যেতেই মাঝি আমাদের হাত দেখিয়ে ওর কাছে না যাওয়ার জন্য বলল, এই জলের মধ্যে তোকে শেষ করে দেব মাঝি, আর নৌকা চালাতে পারবি না রে, আর নৌকা চালাতে পারবি না, তোকে আমি এই জলের মধ্যে শেষ করে দেব। মাঝি বিড়বিড় করে মন্ত্র উচ্চারণ করছে, সেটা তো বেশ বুঝলাম, কিন্তু তার গালের মধ্যে কিছু একটা জিনিস আছে যা সে অনেকক্ষণ ধরেই চিবাচ্ছিল, সেটাও আমরা বেশ বুঝতে পারলাম এবার। ইতিমধ্যে হিঞ্চাখালীর গ্রামের সমস্ত মানুষেরা এই দিকে আসতে লাগলো। কোনোভাবে কি তারা খবর পেয়েছে কে জানে। তারা যখন সবাই ডোবার সামনে এসে দাঁড়ালো এবং আমাদের এই রকম কাণ্ড দেখতে পেল, তখন তারা রীতিমতন ঘাবড়ে গিয়েছিল। মাঝি তার গালের মধ্যে কি একটা চিবিয়ে নিয়ে সেই উচ্ছিষ্ট জিনিসটা ডাকাত সর্দারের মুখে ফেলতেই সে চিৎকার করে উঠল, এবং মাঝির গলাটা সঙ্গে সঙ্গে ছেড়ে দিল। নিমেষের মধ্যে ডোবার জল তুফান হয়ে উঠল। সেই সময় আমরা সাঁতার কেটে অনেক কষ্টে মাঝিকে উদ্ধার করলাম, কারণ সে ডোবার মধ্যে একেবারে তলিয়ে গিয়েছিল। সাত দিন পর বাদল মাঝির জ্ঞান এলো। তিনি এই কদিন হাসপাতালে ছিল, খুবই অসুস্থ। আমরা তো ধরেই নিয়েছিলাম যে তিনি আর বাঁচবেন না, তবে মা মনসামার কৃপায় তিনি বেঁচে উঠেছেন। জয় মা মনসামা। মা গো, তোমার জন্য আজ বাদল মাঝির জীবন বাঁচলো এবং আমাদের গ্রামের মানুষেরাও দেওর হাত থেকে রক্ষা পেল। জয় মা। যা বলেছিস ভম্বল, পুজোর আয়োজন কর। দুদিন পর দশহারা, জমিয়ে পুজো করতে হবে। একদম ঠিক বলেছ বাবলুদা। হারান ঠাকুরের কাছে বলে দুধের ব্যবস্থা করতে হবে। আর আমাদের প্রধান অতিথি হবে বাদল মাঝি আর বিকাশ স্যার। ও থুড়ি ভুল হয়ে গেছে, সচিব বাবু। কি মাঝি ভাই, পুজোর পরে এক রাউন্ড বিয়ার পার্টি হবে নাকি? হ্যাঁ, কি বলছো? শুনছিলেন আজকের গল্প তন্ময় সরকারের লেখা হিঞ্চাখালীর মাঠ। গল্পটি কেমন লাগলো তা কমেন্ট করে নিশ্চয়ই জানাবেন। ভালো লাগলে একটা লাইক করে দেবেন এবং আরও নতুন নতুন নানান ধরনের গল্প শুনতে চাইলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটি অলে সেট করে নেবেন। ভালো থাকবেন, ধন্যবাদ।